দর্শক, সিএসআর মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি মনজুর আল মতিন। আজকে আমাদের আলোচনা রোহিঙ্গা ক্যাম্পগুলোর সাম্প্রতিক অবস্থা। আপনারা জানেন কদিন আগে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যার পরই গত 4 দিন আগে সেখানে আরও 7 জন নিহত হয়েছেন এবং বলা হচ্ছে সেখানে রোহিঙ্গাদের যে সশস্ত্র সংগঠন আরসা তার উপস্থিতি রয়েছে, যদিও আইনশৃঙ্খলা বাহিনী বলছে এমন কোনো সংগঠনের অস্তিত্ব বাংলাদেশের ভেতরে নেই। এই পরিস্থিতিতে আসলে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে কি অবস্থা এবং সেখানকার যে সহিংসতাগুলো একের পর এক ঘটছে সেগুলো থামাবার কি উপায় রয়েছে সেগুলো নিয়ে আজকে আমরা কথা বলতে চাই। 3 জন সম্মানিত অতিথি সবাই সরাসরি যুক্ত হয়েছেন আমাদের সাথে। আছেন অবসরপ্রাপ্ত এয়ার কমান্ডার ইশফাক ইলাহি চৌধুরী, তিনি একজন নিরাপত্তা বিশ্লেষক। আছেন জনাব আসিফ মুনির, তিনি মানবাধিকার উন্নয়ন ও সংস্কৃতি কর্মী। এবং আছেন অধ্যাপক ডক্টর রহমান নাসির উদ্দিন, তিনি রোহিঙ্গা গবেষক ও শিক্ষক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। দর্শক, শুরুতেই আজকে শিরোনামে যে খবরগুলো আপনারা দেখছিলেন রোহিঙ্গা ক্যাম্পকে কেন্দ্র করে তা নিয়ে একটা প্রতিবেদন দেখে নেব। রোহিঙ্গা শিশুরা পড়ালেখা শিখছে নিজ ভাষায়, তা দেখতে প্রথমবারের মতো ক্যাম্পে আসেন বাংলাদেশের সফররত ইউরোপীয় ইউনিয়নের মানবিক সহায়তা এবং দুর্যোগ ব্যবস্থাপনা কমিশনার জানজে লেনোচিক। মঙ্গলবার দুপুরে পৌঁছান 18 নম্বর ক্যাম্পে। শুরুতে ইউনিসেফের স্কুল পরিদর্শন শেষে হেঁটে হেঁটে ঘুরে দেখেন ক্যাম্পের সবকিছুই। এরপর প্রাপ্তবয়স্কদের সাথে দেখা করেন, খোঁজ নেন দুর্যোগের সময় কিভাবে রক্ষা করা হয় রোহিঙ্গাদের। পরে চ্যানেল 24-এর সাথে কথা বলেন রোহিঙ্গাদের সার্বিক নিরাপত্তা এবং আগামীর চ্যালেঞ্জ ইস্যুতে। উঠে আসে সাম্প্রতিক হত্যাকাণ্ডের ইস্যুও। Yes, I was shocked at the recent violence in the camp. মহিবুল্লাহ সহ ক্যাম্পে 6 রোহিঙ্গা খুনের বিষয়টি উদ্বেগজনক। এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন চ্যালেঞ্জের মুখে। তার সমাধানে সরকারের দ্রুত পদক্ষেপ আশা করছি। মিয়ানমারের উপর নিষেধাজ্ঞা প্রশ্নে ইইউ কমিশনার জানান, ব্রাসেলসে ফিরে ইইউ সংসদে তুলে ধরবেন সবকিছুই। The European Union has introduced very targeted sanctions. অবশ্যই প্রত্যাবর্তন ছাড়া এই সংকট সমাধানের আর কোনো পথ নেই। ইউ এরই মধ্যে মিয়ানমার সরকারকে আর্থিক সহায়তা দেয়া বন্ধ করে দিয়েছে। আলোচনা চলছে পরবর্তী পদক্ষেপ নিয়েও। We have suspended all development assistance that went to the government of Myanmar. রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া বাংলাদেশকে মানবিক আখ্যা দিয়ে তিনি জানান, সার্বিক সংকট সমাধানে ইইউ সবসময় পাশে থাকবে। মঙ্গলবার 3 দিনের সফরে ঢাকা নেমে সরাসরি কক্সবাজার পৌঁছান জানজে লেনোচিক। এরপর স্থানীয় হাসপাতাল পরিদর্শন করেন, যান ইউএনএইচসিআর এর ট্রানজিট ক্যাম্পেও। এখানে আধিপত্য বিস্তার, এখানে মানে ওই মায়ানমারের মানে কিছু প্রভাব, আরসারা কার মায়ানমারের না এদের, আমাদের এইগুলো আমরা স্টাডি করছি। আমরা মনে করছি এখানেও তারা এই ঘটনাগুলি ঘটাচ্ছে কিনা এগুলো আমাদের আরও জানতে হবে। আমরা যতটুকু জানছি সেই অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি। প্রতিবেদন শেষে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শুনছিলেন। শুরুতেই জনাব আসিফ মুনির, আপনার কাছে আসতে চাই। মহিবুল্লাহর হত্যাকাণ্ড নিয়ে বিস্তারিত এবং ব্যাপক মাত্রায় আলোচনা হয়েছে দেশে, দেশের বাইরে, বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে, এবং তারপরে আসলে আলোচনায় আসে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে নিরাপত্তার বিষয়টি। সম্প্রতি গত 4 দিন আগে আবারও সেখানে গোলাগুলির ঘটনা ঘটল, 7 জন অন্তত নিহত হলেন। এই যে পরিস্থিতি আমরা দেখছি একের পর এক সেখানে হত্যাকাণ্ড ঘটছে, অনেকে বলছেন যে সংখ্যক মানুষ যে পরিস্থিতিতে সেখানে থাকছেন সেখানে এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড হওয়াটা অস্বাভাবিক কিছু নয়, বরং যে জনসংখ্যার অনুপাত সেখানে রয়েছে তাতে এটি হয়তো খানিকটা স্বাভাবিক। আপনি কি তাই মনে করেন? পুরোপুরি একমত না। এখন মানে হ্যাঁ, ঘনবসতিপূর্ণ এলাকায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটতে পারে, কিন্তু এখানে যেটা উল্লেখযোগ্য, এবং আমি বলবো যে আসলে শুধু মানে সেপ্টেম্বরের শেষে মহিবুল্লাহ হত্যা শুধু না, আমরা গত বছর থেকেই কিন্তু দেখছি সশস্ত্র সংঘাত হয়েছে দুটি গোষ্ঠী বা একাধিক গোষ্ঠীর মধ্যে। এমনকি এই বছরের শুরুতে যে বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, ধরা হচ্ছে যে সেটাও কিছুটা কোনোটা উদ্দেশ্য প্রণোদিত এবং এই গোষ্ঠীদের সাথে সম্পর্কিত কোনো ব্যক্তি জড়িত। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই সংঘাতগুলো সশস্ত্র স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার হচ্ছে। এইটা স্বাভাবিক ঘটনা না। বিশেষ করে মানে স্বাভাবিক ঘটনা না এই কারণে যে যেহেতু মানে এটা বিশেষ করে গত কয়েক মাসের মধ্যে আমরা দেখেছি যে এখানে নিরাপত্তা বেষ্টনী দেওয়া হয়েছে এবং
এর আগে তো সেনাবাহিনী ওই এলাকাতে ছিল, কিন্তু বিশেষ ফোর্স ওখানে নিয়োগ করা হয়েছে এপিবিএন। এছাড়াও জিবি বিভিন্ন সময় সেখানে টহল দেয়। কাজেই এগুলো তো যেহেতু ওখানে কিছু কিছু অবস্থার অবনতি হয়েছে বিভিন্ন সময়, সেই জন্যই এগুলো করা হয়েছে। কাজেই বিচ্ছিন্ন কোনো ঘটনা না। গত যে সাম্প্রতিক যে দুটো ঘটনার কথা আপনি উল্লেখ করলেন, সেই দিক থেকে চিন্তা করলে গত 1 বছর বা 1 বছরের বেশি সময় ধরে, এবং সেটারও একটা আমি বলবো যে একটা যোগসূত্র আছে। করোনাকালীন সময় কিন্তু এই যে মানবিক সহায়তার যে কার্যক্রম, সেটা খুবই সীমিত করা হয়েছিল এবং সরকারের দিক থেকেও নিষেধাজ্ঞা ছিল, এবং সেখানে খুবই কম বিভিন্ন সংস্থার কর্মীরা সেখানে গিয়েছে। এই সময়টাতেই আমরা দেখেছি যে অবাধে যে ক্যাম্পের ভেতরে বিচরণ করা এই সশস্ত্র দলগুলো সন্ধ্যায় বেশি, তো দিনের বেলাও তারা বিভিন্ন সময় এক জায়গা থেকে আরেক জায়গায় গেছে, কোনো কোনো সংঘাত দিনেও হয়েছে এবছরের আগে প্রথম দিকে বা গত বছরেও কিছু। কাজে এগুলো খুব একটা স্বাভাবিক ঘটনা না, এবং সেই কারণে এগুলো নিয়ন্ত্রণ করাটা জরুরি। এবং আপনাদের যে প্রতিবেদন ছিল, স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলছিলেন যে আমাদের কাছে যেটুকু তথ্য আছে, দেখুন আমরা জানি যে গত কয়েক বছর ধরে বিশেষ করে আমাদের গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা যথেষ্ট তৎপর কক্সবাজার এলাকায়। কাজে তথ্য সরকারের কাছে কম আছে বলে মনে করি না। তো সেই তথ্য অনুযায়ী যেই ব্যবস্থা নেওয়া দরকার, সরকার তো সেটা নেওয়ার চেষ্টা করছেন। কঠিন হলেও সেটা এখন পর্যন্ত পুরোপুরি হয়তো কার্যকরী হয়নি। সেটা দেখতে হবে যে আসলে কার্যকরী হতে গেলে কি হবে। আমরা দেখেছি যে এর মধ্যে ক্রস ফায়ারও 2-1 জন এরকম সশস্ত্র নেতা মারা গেছে। এই ক্রস ফায়ার গুলোও কিন্তু হঠাৎ করে হয়নি। কোনো গোয়েন্দা তথ্য ছিল, ভোরবেলায় কোনো একটা জায়গায় যেখানে কোনো কেউ আশ্রয় নিয়েছিল, সেখানে বন্দুকযুদ্ধ হয়েছে বিজিবির সাথে, র্যাবের সাথে, এবং সেখানে মারা গেছে। তো এই ঘটনাগুলো নিশ্চয়ই কিছু কিছু তথ্যের ভিত্তিতেই হয়েছে। তো সেইটা আসলে কর্মকৌশলটা হয়তো আরো পরিবর্তন করতে হবে, আরো জোরালো করতে হবে। এখানে মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের পরে বেশ কিছু প্রশ্ন উঠেছে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে, বিশেষত যেখানে জনাব মুহিবুল্লাহর বাসা ছিল তার কাছাকাছি এপিবিএন এর ক্যাম্প রয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে দেখছিলাম, এবং সেখানে এত কাছে ক্যাম্প থাকার পরেও এইভাবে কিভাবে একটা হত্যাকাণ্ড সংঘটিত হলো সেটা নিয়ে কিছু কিছু প্রশ্ন উঠছে। আপনার কাছে এই যে সার্বিক নিরাপত্তার বিষয়টিকে কেমন মনে হয়েছে, যে বিশেষত এপিবিএন এর উপস্থিতির বিষয়ে? এপিবিএন তো মানে এখন যেটা আপনি শুরুতে বললেন যে ঘনবসতি এলাকা, সেখানে এপিবিএন এর যেটুকু ফোর্স আমরা দেখেছি কক্সবাজারে যখন গেছি, সেটা যথেষ্ট কিনা এটা একটু ভেবে দেখতে হবে, এবং সরকারও আসলে ভাবতে পারে যে তাদের পক্ষে কতটা সম্ভব, এবং এখানে আসলে বিভিন্ন ফোর্স মিলিয়ে ফোর্স দেওয়া দরকার কিনা। কিন্তু আমি যেটা গত কয়েক সপ্তাহের কথা শুনেছি, যে যে সার্ভেলেন্স চৌকিগুলো বসানো আছে, সেগুলো কিন্তু এখন মানে 24/7 সেখানে নিরাপত্তা কর্মী নেই, সেটা যে কোনো ধরনের নিরাপত্তা কর্মী হোক। সিসিটিভির কাভারেজে তো নেই, এবং যেটি জানা গেছে গত কয়েক সপ্তাহের মধ্যে পার্মানেন্টলি কোনো অবস্থান সেখানে নেই, টহলদারি হয় ঘন্টা 2 পর পর, 2 ঘন্টা পর পর বিভিন্ন রকম, বিশেষ করে এপিবিএন বা এপিবিএন ছাড়া অন্যান্যরাও তারা টহল দিচ্ছে। এখন টহল যদি নির্দিষ্ট সময় পরে হয়, যারা অপরাধী বা সন্ত্রাসী চক্র বলি বা যাই বলি, এরাও নিশ্চয়ই সেরকম সময় ধরে তারা বোঝে যে কখন সে টহলগুলো হচ্ছে। তো একটা আছে যে কিছুটা নিরাপত্তার জন্য সেখানে বিশেষ করে সন্ধ্যার পরে এটা আন্তর্জাতিক সংস্থাগুলো সহায়তা করেছে, যে আলোর যে কাভারেজ গুলো, বিশেষ স্ট্র্যাটেজিক জায়গাগুলোতে পর্যাপ্ত পরিমাণে যাতে আলো থাকে। কিন্তু শুধু আলো থাকলে তো হবে না, সেখানে নজরদারিটা কিভাবে হচ্ছে এখন সেটা যথেষ্ট না বলে আমি শুনছি গত কয়েক সপ্তাহ ধরে, এবং সেটার সাথে এই সাম্প্রতিক ঘটনার কিছু সম্পর্ক থাকতে পারে, যে একটু শিথিলতা হয়তো ছিল গত কয়েক সপ্তাহে। অনেক ধন্যবাদ। অধ্যাপক নাসিরউদ্দিন, আপনার কাছে আসতে চাই এই পর্যায়ে, গণমাধ্যমে এই ঘটনাগুলো কিভাবে উপস্থাপিত হচ্ছে, তার উপরে বাংলাদেশে রোহিঙ্গাদের অবস্থান, তাদের প্রত্যাবাসন, এই সবগুলো বিষয়ে জড়িত বলে আমাদের আগের একটি অনুষ্ঠানে আপনি বলছিলেন। এখন ধরুন বিভিন্ন গণমাধ্যমে বিশেষত পত্রিকায় প্রতিবেদন দেখছিলাম, কোথাও কোথাও শিরোনাম হচ্ছে যে রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রের পাহাড়, কোথাও বলা হচ্ছে অমুক দ্বীপে অস্ত্রের কারিগররা অস্ত্র তৈরি করছেন, সেখান থেকে অস্ত্র যাচ্ছে। এখানে এটা কি শুধুমাত্র গণমাধ্যমের তুলে ধরার দৃষ্টিভঙ্গির কারণে হচ্ছে, নাকি এটার সাথে বাস্তবতার সংযোগ রয়েছে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। এখানে যেটা বলা জরুরি সেটা হচ্ছে গণমাধ্যম তার কাজ করছে পেশাদারিত্ব দিয়ে, যে ওখানে রোহিঙ্গা ক্যাম্পে কি অবস্থা, রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গারা
কি অবস্থায় আছে এবং সেখানে নিরাপত্তার পরিস্থিতি কীরকম, এই বিষয়গুলো মানে গণমাধ্যম যথাযথভাবে প্রকাশ করছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আমি যেই জায়গাটাতে একটু জোর দিই সেটা হচ্ছে একটা প্রবণতা আছে যে হোলসেল আইডিয়া যে রোহিঙ্গা ক্যাম্পগুলো মানে সন্ত্রাসীর আখড়া হয়ে উঠেছে, সব রোহিঙ্গারা সন্ত্রাসী হয়ে যাচ্ছে, এই ধরনের হোলসেল আইডিয়াটা আসলে দেয়া যাবে না। তার কারণ হচ্ছে আপনার ১৩ লক্ষ বা আমরা ১১ লক্ষাধিক বলি যে রোহিঙ্গার মধ্যে যারা এ ধরনের মানে সশস্ত্র বা আমরা বলি যে ধরনের আন্তঃকোন্দল বা দ্বন্দ্ব বা এই ধরনের সশস্ত্র গ্রুপ কর্মকাণ্ডের সাথে দুষ্কৃতিকারী বলি আমরা বা দুষ্কর্মের সাথে সংযুক্ত, তাদের সংখ্যা কিন্তু আপনি খুব বেশি না। আমি এই আপনার এই অনুষ্ঠানে আবার বলেছিলাম, তাদের যদি আপনি একটু ক্যালকুলেট করেন দেখবেন যে হয়তো ২,০০০, ৫,০০০ বা ম্যাক্সিমাম ১০,০০০ হবে। কিন্তু ১০,০০০ ৫,০০০ মানুষের জন্য আপনি পুরো রোহিঙ্গাকে একটা নেতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়ে উপস্থাপনার যে একটা মানে একটা রীতি আছে, সেটা আমার মনে হচ্ছে একটু রিকনসিডার করার প্রয়োজন আছে। তবে এই একটা বিষয় নিয়ে কোনো সন্দেহ নাই যে আমি এখানে একটু ব্রডার পার্সপেক্টিভে বলতে চাই, সারা পৃথিবীতে যে রেফিউজি সিচুয়েশনস, আমি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে যখন ছিলাম তখন আমি একটা রিফিউজিদের একটা গ্লোবাল হিউম্যান জিওগ্রাফি ডেভেলপ করেছিলাম। ওখানে আমরা দেখেছি যে মানে রিফিউজি সিচুয়েশন যেখানেই আছে, মানে প্রোট্রাক্টেড রিফিউজি সিচুয়েশনে, সেখানে ধরুন আইন শৃঙ্খলা পরিস্থিতির একটু অবনতি হয়, মানে টুকটাক সংঘর্ষ সংঘাত, এগুলো কিন্তু নতুন কিছু নয়। তবে যে জিনিসটা ইম্পর্টেন্ট, আমি কয়েকটা কনক্রিট ফিগার আপনাকে দিচ্ছি। এই যে অক্টোবরের ৪ তারিখের মানে ফিগার্স অনুযায়ী যে এই গত ৪ বছরে বা ৪ বছর অধিক সময় ধরে রোহিঙ্গারা যেখানে আছে, এর মধ্যে তাদের মানে আন্তঃকুন্দল বা অন্তর্কুন্দলে হত্যা হয়েছে প্রায় ১০৪ জন। আর এই ২২ তারিখ মানে মহিবুল্লাহ সহ ১০৪ জন। আর ২২ তারিখ আপনি যে সংখ্যাটা ৭ জন বলছেন, এটা সম্ভবত ৬ জন। এই ৬ জন সহ ১১৪ জন। তাহলে ধরেই নেওয়া হয় আপনি যদি এক বছরে ১১৪ জন শুধু আন্তঃকুন্দলে নিজেদের মধ্যে ইনফাইটে মানে খুন হয়, তাহলে সেখানকার নিরাপত্তার পরিস্থিতি সহজেই উপলব্ধি করা যায়। শুধু তাই নয়, অফিসিয়াল রেকর্ড অনুযায়ী গত ৪ বছরে প্রায় ১,০১৪টা মামলা হয়েছে, এটা সেপ্টেম্বর পর্যন্ত স্ট্যাটিস্টিক্সে, এবং সেখানে প্রায় ২,৬৫৮ জন মতো গ্রেপ্তার করা হয়েছে। আপনি ধরে নিতে পারেন তাহলে একটা জায়গায় একটা মানে উখিয়া টেকনাফের আমরা যদি বলি যে লার্জলি হচ্ছে কুতুপালম এবং বালুখালী উখিয়াতে, এবং টেকনাফে যদি আপনি লেদা এবং নয়াপাড়াকে ধরেন, তাহলে এই যে আমরা এই ক্যাম্পগুলোর মধ্যে যদি এই মানের যদি আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতির কি অবস্থায় আছে, খুন, তারপরে যে নানান ধরনের অপরাধ কর্ম, তাহলে বোঝা যায় যে এখানে নিরাপত্তার প্রশ্ন এবং সশস্ত্র গ্রুপগুলোর যে কাজ, এই সংখ্যায় প্রমাণ করে যে এটা আসলে খুবই স্বাভাবিক। যে আমরা যে কথাটা বলছি সেটা স্বাভাবিক বলা যাবে না। জি, এটা এখানে কেউ যদি একটা বলেন। ছোট্ট প্রশ্ন যোগ করতে যাচ্ছে যে এই এলাকাগুলোতে যখন ঢাকা থেকে বা অন্য দেশের অন্যান্য অঞ্চল থেকে মানুষজন যান, তাদেরকে অসংখ্য চেকপোস্ট পার হতে হয় এবং পরিচয়পত্র তাদের সাথে রাখতে হয়, তাহলে বাংলাদেশের নজরটা কি কেবলমাত্র ক্যাম্পগুলোর বাইরের নিরাপত্তা যাতে যতটুকু স্থিতিশীল রাখা যায় সেদিকে, এবং ক্যাম্পের ভেতরে আসলে যতটুকু নজর দেওয়া প্রয়োজন সেটা আমরা দিতে পারছি না? ব্যাপারটা কি এরকম? না, একেবারেই সেরকম নয়। আমি আপনাকে বলি যে আপনি যে ক্যাম্প, যেটা কুতুপালং যে ক্যাম্প টু এক্সটেনশন যে অংশটা, আগে কুতুপালং ছিল ছোট একটা অংশ, যেটা ২০১৭ সালের আগে। এখন কুতুপালং বিরাট একটা, আপনি হয়তো জানেন যে প্রায় এটাকে ওয়ার্ল্ডের লার্জেস্ট রিফিউজি ক্যাম্প বলা হচ্ছে এখন। কুতুপালং, বালুখালী, এই জায়গাগুলোতে কিন্তু আপনি ২০১৭ সালের আগে কোনো আলো ছিল না, কোনো রাস্তাঘাট ছিল না। সেখানে নতুন করে রাস্তাঘাট তৈরি করা হয়েছে। মানে আসিফ মনির বলেছে ওখানে তো জয়েন্ট পেট্রোলিংয়ের ব্যবস্থা আছে। তবে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমি অ্যাডমিট করি আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে সেখানে যারা এপিবিএন থেকে শুরু করে যারা দায়িত্বে আছেন তাদের চেষ্টার কোনো ত্রুটি নাই। কিন্তু রোহিঙ্গা ক্যাম্পের যে মানে অবকাঠামো, যে স্ট্রাকচার, সেখানে যেরকম যে ধরনের স্ট্রাকচার, হিল এবং জঙ্গলসের যে স্ট্রাকচার এবং রোহিঙ্গাদের যে চরিত্র, এগুলোকে যদি আমরা একটু, আমি আর টেলিভিশনে বলেছিলাম যে এই আমাদের যে কনভেনশনাল সিকিউরিটি সিস্টেম বা কনভেনশনাল যে সিকিউরিটি মেজার্স, তার বাইরে একটা ডিফারেন্ট একটা মডিউল, একটা রিমডিউল করে এইটার একটা নতুন করে একটা নিরাপত্তার একটা জাল এখানে তৈরি করার প্রয়োজন আছে বলে আমি মনে করি। জি, অনেক ধন্যবাদ। এয়ার কমোডর ইশফাক এলাহী, আপনার কাছে আসতে চাই এ পর্যায়ে। এই যে বিভিন্ন ধরনের অস্ত্রের কথা বলা হচ্ছে, অস্ত্র তৈরি হওয়ার কথা বলা হচ্ছে, এবং তার সাথে তো আন্তর্জাতিক রাজনীতিও জড়িয়ে পড়ে, এবং রোহিঙ্গাদের সারা পৃথিবীর সামনে যেভাবে উপস্থাপন
করছি আমরা বা অন্যভাবে তারা যেভাবে উপস্থাপিত হচ্ছেন সেটাও অনেকটা নির্ভর করে। এক্ষেত্রে আমাদের আসলে কি করণীয় রয়েছে, বিশেষ করে এক গণমাধ্যম এটাকে কিভাবে দেখবে বা নিরাপত্তার দিক থেকে চিন্তা করলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কি করার রয়েছে? প্রথমত আমি আসিফ মুনির এবং অধ্যাপক নাসিরউদ্দিন এখন পর্যন্ত যা বললেন তার সবগুলোর সঙ্গে কিন্তু আমি অনেকটা একমত যে আমরা একটা বিরাট, আমি প্রথম থেকেই বলে আসছি যে একটা বিরাট জনগোষ্ঠী তাদের দেশ থেকে তারা বিতাড়িত হয়েছে, তাদের সামনে তাদের কোনো ভবিষ্যৎ নাই, তাদের বাচ্চারা কিভাবে বড় হচ্ছে তারা জানে না, তারা কোথায় যাবে, তারা এখানেও অনাহত, ওখান থেকেও তারা বিতাড়িত। এইরকম একটা জনগোষ্ঠী অত্যন্ত ঘনবসতিপূর্ণ স্থানে তারা যদি থাকে, সেখানে যে পরিস্থিতি, ইভেন যে 114 জন মারা গেছে বা 2000 লোক বিরুদ্ধে, এটাও এই জনগোষ্ঠীর এই এত বছরের তুলনায় অত্যন্ত কম। আমি বলবো যে তারা ওভারঅল একটা নিরীহ জনগোষ্ঠী যারা নিগৃহীত হয়েছে, এবং অনেক ক্ষেত্রে আমাদের মিডিয়া, আমি বলবো যে তাদেরকে মিডিয়া অথবা স্থানীয় যে একটা ইয়ে আছে, মানে রোহিঙ্গা হ্যাজ বিকাম অ্যান এবিউস, অনেকটা যে গালি দেওয়ার মতো। বাট এটা তো নয়। তাহলে আমাদের মধ্যে আর ওই মায়ানমারের যে জনগোষ্ঠীর মধ্যে পার্থক্য কি থাকলো? আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি, আমাদের ইট হ্যাজ বিন, আমাদের দীর্ঘমেয়াদী আমাদের ফরেন পলিসি বলেন, আমাদের সোশ্যাল ইয়ে বলেন, কনস্টিটিউশন দিয়ে আমরা নির্যাতিতের পক্ষে, এবং সেভাবেই আমরা স্থান দিয়েছি তাদেরকে। কিন্তু আমাদেরকে এটা অস্বীকার করার উপায় নাই যে দীর্ঘমেয়াদী এটা বাংলাদেশের নিরাপত্তার জন্য একটা হুমকি হতে পারে। কারণ এই যে আস্থার কথা বলছেন, আমি মনে করি আমরা কিন্তু ধরেন আমরা সমস্ত জাতিগোষ্ঠীর বিশ্বের বিভিন্ন জায়গায় যারা স্বাধীনতা কামী যেসব শক্তিগুলো, তাদেরকে আমরা সমর্থন করে থাকি, এটা ট্রেডিশনাল। বাংলাদেশ ইজ বর্ন আউট অফ দ্যাট। কিন্তু আমাদের নিজেদের নিরাপত্তার জন্য আমরা চাইবো না যে আমাদের এখানে কোনো ঘাঁটি গড়ে উঠুক যেটার ফলে আমাদের নিজের আভ্যন্তরীণ নিরাপত্তা বিঘ্নিত হয়। আর এটাও অস্বীকার করার উপায় নেই, যেটা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে মায়ানমারের এখন এই সামরিক শাসক হোক বা সরকারের হোক, তারা এজেন্ট প্রভোকেটর, যেটা আমরা বলি, যে তারা তাদের এই আমাদের যে রোহিঙ্গাদের মধ্যে একটা অশান্তি সৃষ্টি করার জন্য কিছু এজেন্টও পাঠাতে পারে, যারা আমাদের এখানে এই ইয়ে করবে, এই এজেন্ট তৈরি করবে। এর ফলে দুইটা লাভ মায়ানমারের হতে পারে। এক হচ্ছে মায়ানমারের জনগোষ্ঠী এমনি কিন্তু তারা রোহিঙ্গাদের বিপক্ষে ইন জেনারেল, তো তারা আরো বেশি তাদের ইয়ে হতে পারে যে না, যাই হোক না কেন এদেরকে ফেরত নেওয়া যাবে না, সামরিক সরকার বা এর আগের সরকার ঠিকই করেছে তাদেরকে দেশ থেকে বিতাড়িত করে। সুতরাং এই ধরনের একটা করার চেষ্টা করতে পারে। 2 নম্বর যেটা হতে পারে যে এই সন্ত্রাসী গোষ্ঠী সেখানে যদি হয়, সেগুলো বাংলাদেশের আরো অনেক ভিতরে চলে আসতে পারে। অস্ত্র, ফর এক্সাম্পল, অস্ত্র আপনি ভাড়ায় কাটতে পারেন, আপনি অস্ত্রগুলো আপনি বিক্রি করে দিতে পারেন। ড্রাগস যে ইতিমধ্যে আসছে সেগুলো একটা ফ্যাক্টর। আরেকটা জিনিস যেটা আমি মনে করি যে ওখানে, জানি না আজকে দেখালে তো আপনাদের ওদের ভাষায় ক্লাস হচ্ছে, স্কুল হচ্ছে, কিন্তু মাদ্রাসা অনেক হয়েছে, হাজার হাজার মাদ্রাসা, এবং এগুলো মধ্যপ্রাচ্যের অর্থায়নে এগুলো চলছে, কারণ বাংলাদেশ সরকার এগুলোতে ইনভেস্ট করবে না। তখন আবার মানে একটা উগ্র জঙ্গি গোষ্ঠী সেখানে গড়ে উঠতে পারে, এবং যেটা বিস্তার করে, মানে ইতিমধ্যে তো বাংলাদেশে কিছুটা হয়েছে, এবং আমাদের দক্ষিণাঞ্চলে এবং পরবর্তী অঞ্চল, মানে কালের সমস্ত বাংলাদেশের জন্য একটা, আমি মানে দীর্ঘমেয়াদী একটা থ্রেট হতে পারে। তো আমাদের সব থেকে মূল ইয়েই হচ্ছে তাদেরকে যথাশীঘ্র স্বদেশ প্রত্যাবর্তন, কিন্তু সেটা হয়তো হচ্ছে না। তবে আরেকটা জিনিস যেটা আমাদের সরকার করেছে, যে এই ভাষাঞ্চলের মতো প্ল্যান্ড ওয়েতে যদি তাদেরকে নিয়ে যাওয়া যায়, আরো কিছু লোক এখানে যদি জনসংখ্যার মানে চাপ কমানো যায়, তাদের জীবন ধারণের ব্যবস্থাগুলোকে আরেকটু উন্নতি করা যায়, তাহলে এই ধরনের অনুপ্রবেশকারীরা বা সন্ত্রাসী গোষ্ঠী সহজে সেখানে শিকড় গাড়তে পারবে না। সুতরাং সেদিকেও আমাদের মনে হয় নজর দেওয়া উচিত। এবং এই ক্ষেত্রে বাংলাদেশের সীমিত সম্পদের, যেহেতু আমাদের সম্পদ সীমিত, সেহেতু আমরা এই ধরনের আমাদের যে ইউরোপিয়ান ইউনিয়ন বলুন বা পশ্চিমা গোষ্ঠীগুলো আছে, দে শুড কাম আপ উইথ ফান্ডস এন্ড এদের
মানে আর্থসামাজিক উন্নয়নের জন্য তাদের সহায়তা করা উচিত। আমার মনে হয় সেদিকেও আমরা একটা দৃষ্টি দিতে পারি। অনেক ধন্যবাদ। আমরা ফিরে আসছি অধ্যাপক নাসিরউদ্দিন আপনার কাছে। একটা এত বড় বিপুল সংখ্যক জনসংখ্যা যখন এই ধরনের একটা পরিস্থিতির মধ্যে থাকছে, যেখানে তাদের আসলে ভবিষ্যৎটা খুব অনিশ্চিত এবং সেখানে শিশুরা বড় হচ্ছে, কিশোররা সেখানে আসছে, যুবকরা রয়েছে, তাদের জন্য যদি সামনে আসলে সুনির্দিষ্ট কোনো কাজ না থাকে এবং জীবনযাত্রার যদি কোনো এক ধরনের কাঠামো না থাকে, তাহলে তাদের মধ্যে বিভিন্ন ধরনের সহিংস প্রবণতা বেড়ে ওঠার সম্ভাবনা অনেকেই বলবেন যে খুব বেশি মাত্রায় রয়েছে। সেখানে কি কাজ করার সুযোগ রয়েছে বা আমরা কি কাজ করতে পারছি সেই এলাকাগুলোতে? ধন্যবাদ আপনাকে। আমি আসলে এই যে লাস্টে ২২ তারিখ যে ৬ জনকে হত্যা করা হলো, এরপরে আমি বিভিন্ন মিডিয়াতে বলেছি এবং লিখেছি, আমার দীর্ঘদিনের গবেষণায় আমি দেখেছি, এই যে ক্যাম্পের মধ্যে এই যে হত্যাকাণ্ডগুলা ঘটছে, হতাহতের ঘটনা ঘটছে, এটার পেছনে আসলে কারণ কি? আমরা জাস্ট একটা ঘটনা ঘটে তা নিয়ে আমরা বিশ্লেষণ করি ইনস্ট্যান্ট। কিন্তু আমরা যদি পুরো ব্যাপারটাকে একটা ব্রডার স্পেকট্রামে দেখি, তাহলে দেখা যাবে আমার কাছে মনে হয়েছে এটার পেছনে ৩টা কারণ। আমি এটা বলেছি, আমি লিখেওছি। একটা কারণ হচ্ছে যে এর মধ্যে যে গ্রুপগুলো আছে, এই গ্রুপগুলোর আন্তঃকোন্দলের মধ্যে তাদের একটা আধিপত্য বিস্তার একটা ব্যাপার আছে। এবং এখানে মনে রাখা জরুরি হচ্ছে, এই আধিপত্য বিস্তারের ব্যাপারটা কিন্তু তারা বাংলাদেশে আসার পরেই শুরু হয়েছে, বিষয়টা কিন্তু তা নয়। কিছু কিছু কনফ্লিক্ট কিন্তু তারা লিগাস হিসেবে রাখাইন থেকে নিয়ে আসছে। আমি আপনাকে একটা এক্সাম্পল দিই, যে মহিবুল্লাহকে হত্যা করা হয়েছে, বলা হচ্ছে আরসা করেছে বা আলিয়াকিন করেছে। আমি কে করেছে সেই কয়েকটা ইনভেস্টিগেশনের ব্যাপার ধরে নিলাম। এই মহিবুল্লাহর সাথে আরসার কনফ্লিক্ট কিন্তু এখানে না। আপনাকে আমি একটা ইনফরমেশন দিয়ে রাখি, যে মিয়ানমারের এখন যে সামরিক বাহিনী যে ক্ষমতা দখল করেছে এবং আপনার নভেম্বরের মানে ইলেকশনের আগে যে ইলেকশনে অ্যাটেন্ড করেছে, যে সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, যেটা আপনার মানে মিয়ানমারের মিলিটারি মানে সাপোর্টেড যে পার্টি, সেই পার্টির মংডু টাউনের মানে ওই পার্টির কমিটির সভাপতি ছিল হচ্ছে মহিবুল্লাহ। তাহলে সবই কারণেই আরসা বা যারা মানে রোহিঙ্গাদের পক্ষে যারা কাজ করছিল তাদের সাথে মহিবুল্লাহর কিন্তু, কারণ মহিবুল্লাহ সেনাবাহিনী সমর্থিত পার্টির কিন্তু প্রেসিডেন্ট ছিল। এই ইনফরমেশনগুলো কিন্তু আমাদের কাছে নাই। ফলে এই যে আজকে মহিবুল্লাহ হত্যা করছে, সুতরাং এই কনফ্লিক্ট কিন্তু লিগাস হিসেবে আসছে। এরকম অনেকগুলো, যেমন ধরেন আমি মানে এটা হয়তো মানে আমাদের রিসার্চ এথিক্সের কারণে আমি বলতে পারবো না, দুইটা গ্রুপ মনে করেন, যেমন মুন্না গ্রুপ বলে একটা গ্রুপের কথা বলা আছে, হাকিম ডাকাতের কথা বলা আছে, এদের অনেকগুলো ছোট ছোট গ্রুপগুলোর কিন্তু কোন্দল বা কনফ্লিক্ট কিন্তু আগে থেকেই ছিল। সুতরাং এটা একটা কারণ হচ্ছে তারা এখানে এসে আধিপত্য বিস্তারের জন্য নিজেদের মধ্যে আন্তঃকোন্দলের তৈরি যাচ্ছে এবং একজন একজনকে হত্যা করছে। এটা হচ্ছে একটা কারণ। আরেকটা কারণ যেটা, সেটা হচ্ছে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায় আমি দেখেছি যে এই রোহিঙ্গা ক্যাম্পকে কেন্দ্র করে একটা ইলিগাল ইকোনমি তৈরি হয়েছে, যেটা মানে সীমান্ত বাণিজ্য আমরা যেটা বলি, সেখানটা একটা ইলিগাল, যে সেখানে ইয়াবা ট্রেডিং হচ্ছে, অস্ত্রের ট্রেডিং হচ্ছে, নানান ধরনের একটা ইলিগাল ইকোনমি সেখানে তৈরি হয়েছে। যে শুরুতেই আপনি ইন্ট্রোডাকশনে যে কথাটা বলেছিলেন, যে ল্যাম্বাসিয়ার যে জায়গাটা, ল্যাম্বাসিয়া কিন্তু একটা বিরাট মার্কেট প্লেসের মতো, ওখানে প্রায় 1000-এর উপরে দোকান আছে। এখানে কিন্তু একটা অনেক ধরনের একটা মনিটরিং, একটা ট্রানজিশন হয়, এগুলোর উপর কর্তৃত্ব কাজ থাকবে, এটা কিন্তু আরেকটা কারণ। তারপরে ৩ নম্বর কারণ যেটা প্রশ্ন আপনি করেছেন, সেটা হচ্ছে যে তারা যখন প্রথমে ২০১৭ সালে আসছে একটা জেনোসাইডাল অ্যাটাক থেকে বাঁচার জন্য বাংলাদেশে আসছে, তখন তারা কোনো রকম সার্ভাইভ করা, টিকে থাকা, তাই কোনো রকম একটা আশ্রয় পাওয়াটা তাদের প্রধান একটা কাজ ছিল। কিন্তু বিগত ৪ বছরের অধিক সময়কাল ধরে তাদের মধ্যে নানান ধরনের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি হয়েছে। যেমন আমি আপনাকে কয়েকটা উদাহরণ দিচ্ছি, যেমন আপনার ধরেন ২০১৭ সালের আগে যারা আসছে এবং ২০১৭ সালের পরে যারা আসছে, তাদের মধ্যে একটা কনফ্লিক্ট আছে। আবার দেখা মানে পুরনো রোহিঙ্গা, নতুন রোহিঙ্গা, যারা 1978-এ আসছে, যারা 1991-2-তে আসছে, যারা 2012-এ আসছে, এদের সাথে 17-এ যারা আসছে, তাদের মধ্যে কিন্তু এক ধরনের কনফ্লিক্ট আছে। এরকম নানান ধরনের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি হয়েছে। আরো আছে, যেমন মনে করেন ওখানে আপনার নানান ধরনের বাঙালি এবং রোহিঙ্গা যারা আগে আসছে, বাঙালি রোহিঙ্গা জয়েন্ট কিন্তু ছোট ছোট মানে স্মল এন্টারপ্রেনিয়রশিপ ব্যবসা আছে। যেমন ধরেন আপনার গ্যাসের চুলা সাপ্লাইয়ের দোকান আছে সেখানে। তারপর আপনার কুতুপালং বাজারে আপনি যদি পালংখালি ঢোকার সময়, যেটা পান বাজার বলে, পালংখালি পান বাজার, মানে আপনার পালংখালি ঢোকার সময়, সেখানে কিন্তু আপনি দেখবেন যে ছোট ছোট দোকানগুলোতে কিন্তু রোহিঙ্গা এবং বাঙালি জয়েন্ট আপনার এই ধরনের নানান ধরনের কিন্তু সেখানে ইস্যুগুলো আছে। ফলে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে, আমি যে কথাটা আপনি বলেছেন, যে মানে এখানে যে আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো
যারা রোহিঙ্গা এই পুরো ক্যাম্পটাকে ম্যানেজমেন্টে বাংলাদেশ সরকারকে সহায়তা করছে তারা কি করছে? একটা কাজ করছে, তাদের হচ্ছে 13 লক্ষাধিক রোহিঙ্গাকে 3 বেলা খাওয়া পড়ার ব্যবস্থা করছে, চাল ডাল লবণ তেল এগুলো দিচ্ছে, একটা অত্যন্ত চমৎকার সিস্টেমের মাধ্যমে সেটা পৌঁছে যাচ্ছে। এবং আপনি জানেন ক্যাম্প পরিচালনা করা খুব ইজি, কারণ পুরো ক্যাম্পগুলোকে অনেকগুলো ইউনিটে ভাগ করা আছে, আবার প্রতিটা ইউনিটের মধ্যে একজন মাঝি থাকে, যেটাকে আমরা বলি মাঝি মানে হচ্ছে আপনার ইউনিট প্রধান। আমরা ওই মাঝির আন্ডারে কয়টা হাউস হোল্ড আছে এগুলো কিন্তু খুবই স্ট্রাকচার, আপনি মোটামুটি স্ট্রাকচারের ভিতরে ঢুকলে আপনি প্রত্যেক রোহিঙ্গাকে রিচ করতে পারবেন। ফলে ফুড সাপ্লাইটা এইভাবে হচ্ছে। আবার ওখানে দেখা যাচ্ছে কি শিশুদের জন্য শিক্ষার ব্যবস্থা আছে, যেমন এটা ইউনিসেফ এগুলো এই স্কুলগুলো রান করে। ওখানে মিয়ানমারের ভাষা শিক্ষা দেওয়া হচ্ছে, ওখানে আরবিক শিক্ষা হচ্ছে, মক্তব যেগুলো আমরা বলে থাকি। এবং আপনার ওখানে নারীদের জন্য নানান ধরনের ট্রেনিং, ক্যাপাসিটি বিল্ডিং, তারপর হচ্ছে হাইজিনিক, এগুলো নিয়ে কিন্তু তাদের একটা মানে অ্যাওয়ারনেস বিল্ডিং এই ধরনের প্রোগ্রামগুলো আছে। কিন্তু যারা ইয়থ বা তরুণ বা যুবক আমরা যাদেরকে বলি, তাদের জন্য লিটারালি দৃশ্যমান সেখানে কোনো প্রোগ্রাম, কোনো সাহায্য আন্তর্জাতিক সাহায্য সংস্থা করছে না। এখন তাদের মধ্যে আবার অনেকেই আছে যাদের অত্যন্ত টেরিবল এক্সপিরিয়েন্স আছে, যাদের চোখের সামনে বাবা মা ভাই এবং সবাইকে হত্যা করা হয়েছে, আবার পুরো পরিবারকে মানে জ্বালিয়ে দেওয়া হয়েছে, এরকম আছে। তো ফলে এই গ্রুপটা, যে 8 সেটের এই গ্রুপটা কিন্তু কোনো একটা জায়গা থেকে মানে আন্তর্জাতিক সংস্থা সাহায্য সংস্থার যে পলিসি আছে সেখানে কিন্তু এই গ্রুপটা আনএড্রেসড আছে। ফলে তারা এখন এই গ্রুপটা, যেমন আমি এটাও মানে আরেকটা টেলিভিশন চ্যানেলে বলেছিলাম, এরকম যারা বয়োবৃদ্ধ আছে তাদের মধ্যে একটা আসছে এরকম যে আমাদের জীবনটা তো শেষ, এখানে থাকি ওখানে থাকি ভাষান্তরে যেখানে যে আমাদের জীবনটা শেষ। কিন্তু ইয়াং ছেলেপেলে যারা আছে তাদের মধ্যে এক ধরনের একটা স্ট্রং সেন্স অফ ইনসিকিউরিটি আছে, তাদের মধ্যে একটা স্ট্রং একটা আনসার্টেনিটি আছে। তারা কোথায় যাবে? বাংলাদেশ তাদেরকে রাখবে না, মিয়ানমার তাদেরকে নেবে না, তো তাদের জীবনটা কিভাবে যাবে? তো এরকম একটা জায়গায় এই যে একটা স্পেস বলে আমরা, স্পেস অফ ভালনারেবিলিটি, এই যে ভালনারেবল স্পেসটাকে ইউজ করছে অনেকে। ফলে তারা নানান ধরনের গ্রুপ তৈরি করছে, নিজেদের মধ্যে আন্তর্দ্বন্দ্ব কুন্দলে মানে আবদ্ধ হচ্ছে, নানান ধরনের ট্রেডিং এর সাথে ইনভলভ হচ্ছে। আমি আরেকটা বিষয় কিন্তু এখানে ক্লিয়ার করতে চাই, কারণ আমাদের মিডিয়াতে কথা বলে একটা দায়িত্বশীলতার জায়গা থেকে আমি বলতে চাই যে আমরা রোহিঙ্গাদেরকে সবসময় বা ব্যবসায়ী, অস্ত্র ব্যবসা এই ধরনের প্রজেক্ট করি। মনে রাখতে হবে এই ব্যবসাগুলো কিন্তু অনেক বাঙালি ব্যবসায়ীরাই করে, তাদেরকে ক্যারিয়ার হিসেবে ব্যবহার করা হয় মেজরিটিকে, যেহেতু তারা চ্যানেলগুলো জানে, তারা পথগুলো চিনে, তারা ওই নেটওয়ার্কগুলো যেটাকে আমরা বলি যে মানে প্রফেশনাল নেটওয়ার্কের পাশাপাশি কিনশিপ নেটওয়ার্ক, সোশ্যাল নেটওয়ার্ক, এই নেটওয়ার্কগুলো জানে। ওই নেটওয়ার্কগুলোকে ব্যবহার করে সেখান থেকে নানান ধরনের ইলিগাল ট্রেডিং হচ্ছে। ফলে এই ইয়াং জেনারেশনটা আসলে কোনো না কোনোভাবে ইনভলভ হয়ে পড়ছে। তো আপনার কথায় আমি শুধু শেষে এটা বলবো, অবশ্যই এই জায়গাটাই নজর দিতে হবে। এখন বলতে পারেন আমাদের কি দায় পড়েছে এগুলো করার, এই ধরনের আমরা কথা বলতেই পারি যে পাবলিক পারসেপশন থেকে যে সব দায়িত্ব থেকে আমাদের, এখানে ইন্টারন্যাশনাল কমিউনিটির প্রশ্ন আসবে, আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর প্রশ্ন আসবে, কিন্তু এটা আমাদের মনে রাখতে হবে আমরা একটা মানে হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস থেকে বাঁচানোর জন্য রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়েছি। রোহিঙ্গারা যতদিন বাংলাদেশে আছে তাদের দায় দায়িত্ব কিন্তু খানিকটা আমাদের। জি, অনেক ধন্যবাদ। জনাব আসিফ মুনির, আপনার কাছে আসতে চাই, এই যে যুব সমাজ যারা বেড়ে উঠছে এই রোহিঙ্গা ক্যাম্পগুলোর মধ্যে, যাদের সামনে তাদের পুরো জীবনটা পড়ে রয়েছে, এবং যেটা একটু আগে অধ্যাপক নাসিরউদ্দিন বলছিলেন যে তাদের জন্য সেভাবে আসলে কোনো সুনির্দিষ্ট কর্মসূচি নেই কারোই, তো সেখানে আন্তর্জাতিক সংস্থা বলুন বা বাংলাদেশ সরকার বলুন, তাদের পক্ষে কি ধরনের সুনির্দিষ্ট কর্মসূচি নেওয়ার সুযোগ রয়েছে, বিশেষত আন্তর্জাতিক অন্যান্য যে শরণার্থী সংকটগুলো তৈরি হয়েছিল সেগুলোর থেকে শিক্ষা নিয়ে? নাসির ভাই একদম ভালোই পয়েন্ট করেছেন তরুণদের জড়িত থাকার ব্যাপারে। তবে আমি যেটুকু জানি যে আন্তর্জাতিক সংস্থাগুলো মোটামুটি এখন সচেতন যে বা শঙ্কিত যে তরুণদেরকে কিভাবে সম্পৃক্ত করা যায়। অতি সম্প্রতি যেটা হয়েছে গত কয়েক মাসের মধ্যে কিছু কিছু পাইলটিং এর চেষ্টা হচ্ছে। এখন সেখানে প্রাথমিক পর্যায়ে নারীদেরকে যুক্ত করা হচ্ছে, যেমন কিছু কিছু দ্রব্যাদি যেগুলো ক্যাম্পের ভেতরে প্রয়োজন হতে পারে, পোশাক তৈরি করা, সেটা মেয়েদের যে তারা বোরখা বা তাদের যে আবরণগুলো ব্যবহার করে রোহিঙ্গা নারীরা, সেগুলো তৈরি থেকে শুরু করে স্যান্ডেল তৈরি করা। সাবান তৈরির ফ্যাক্টরি তৈরি, সাবান তো আগে ছিল, কিন্তু একদম সাম্প্রতিক যেগুলো পরীক্ষামূলক করা হচ্ছে, যেমন স্যান্ডেল, যে স্যান্ডেলটা ভেতরে ক্যাম্পের ভেতরে দরকার হবে সেটা গণহারে প্রস্তুত করা। তারপরে পোশাকের ব্যাপারটা এসছে, এরকম আরো কিছু যেগুলো ক্যাম্পের ভেতরেই প্রয়োজন আছে সেই ধরনের জিনিসগুলোকে তৈরি করা যায় কিনা। তো প্রথমে নারীদের দিয়ে শুরু করা হচ্ছে,
কিন্তু আস্তে আস্তে মানে তরুণ বা তরুণীদেরকে দিয়ে এখন সেখানে আস্তে আস্তে পুরুষদেরকে কি কি ধরনের কাজে সম্পৃক্ত করা যায় সেটা অলরেডি ভাবা হয়েছে। যেমন এর আগে আন্তর্জাতিক সংস্থাগুলো ভেজিটেবল গার্ডেনের কথা চিন্তা করেছে, সেগুলো করেছে, কিন্তু আসলে ওখানে একটা হচ্ছে যে পাহাড়ি এলাকা, টিলার মতো এলাকাগুলো আছে এবং সেখানে হয়তো তাদের যেরকম শেডগুলো তৈরি করা খুবই অস্থায়ী, তাদের শেডগুলো করা। তো ঝড় বৃষ্টির মৌসুমে সেখানে আসলে ওখানে যে ওরা ছাউনি করে সবজি মাচা করবে সেগুলোর মতো অবস্থা আসলে সেরকম না। তো সেইটা মানে মোটামুটি খুব একটা কাজে দেয়নি। তো এখন যদি ট্রেড গুলো চিন্তা করা যায় যে কি কি ক্যাম্পের ভেতরে হতে পারে, এবং আমি যেটা জানি যে সাম্প্রতিককালে বিশেষ করে ওখানে রেফিউজি কমিশনার বর্তমানে যিনি আছেন তিনি তার সাথে কয়েক সপ্তাহ আগে আমার দেখা হয়েছিল কক্সবাজারে, এবং তিনিও বলছিলেন যে এখন তারা আস্তে আস্তে আন্তর্জাতিক সংস্থাগুলো বা ইভেন এনজিওদেরকেও অনুপ্রাণিত করছে যে তারা কিছু কিছু নতুন প্রকল্প বা আইডিয়া নিয়ে আসুক যে কি করে ক্যাম্পের ভেতরেই ক্যাম্পের মানুষজনকে সম্পৃক্ত করা যায়। আর ইনফর্মাল সেক্টর কিছুটা হলেও আছে, যদিও সংখ্যায় কম, যেমন ছোটখাটো দোকান, বিশেষ করে সেখানে ফোনের দোকান বা ফোন মোবাইল চার্জ করার দোকান, সোলার ব্যাটারি রিচার্জের দোকান থেকে শুরু করে ছোট ছোট কাঁচা বাজার, যেগুলো হয়তো কুতোপালং বাজারে বিক্রি হয় এরকম সবজি, সেগুলো কিছুটা ভেতরে এনে ভেতরে ছোট ছোট জায়গায় বসে সেগুলোকে বিক্রি করা মহিলা পুরুষ উভয়ই করছে। তো সেগুলো খুব ইনফর্মাল ভাবে ইনফর্মাল সেক্টরে হচ্ছে, এবং এগুলো সরকার কিন্তু অ্যালাউ করছে। কাজেই সেই জায়গাগুলো মোটামুটি মানে একটা ইনফর্মাল ইকোনমি ক্যাম্পের ভেতরে চলতে পারে, এই জায়গাটা সরকারের একটা জায়গা আছে যে ঠিক আছে এটা হলেও ওরা অন্তত নিজেদের ব্যতিব্যস্ত থাকবে, কিন্তু সুপরিকল্পিত আর একটু বড় প্রকল্প দরকার। তো সেইটা যদি পরীক্ষামূলক জায়গাগুলোকে নিশ্চিত করা যায়, সেটাকে হয়তো আস্তে আস্তে এক্সপ্যান্ড করা যাবে, এবং সেখানে অবশ্যই তরুণ সম্প্রদায়কে যুক্ত করতে হবে। আর শিক্ষার ব্যাপার যেটা, সেটাও কিন্তু একেবারে ছোটদের জন্য যে ব্যবস্থাটি আছে সেটা কিন্তু একটু কিশোরদের জন্য কিন্তু খুব একটা এখনো শুরু হয়নি। মানে ইউনিসেফ সহ অন্যান্য সংস্থাগুলো কিছু কিছু প্রস্তাব দিয়েছে, কিন্তু ওখানে কিছুটা এখনো অনিশ্চিত আছে। রেজিস্টার্ড যারা আছে সেখানে তো ক্লাস 8 পর্যন্ত একটা শিক্ষার ব্যবস্থা আগে থেকে ছিল, সেটা কিছুটা আমাদের কারিকুলাম এবং কিছুটা মিয়ানমারের কারিকুলাম মিলিয়ে, কিন্তু এখন সেটা কিন্তু আমি যেটুকু জানি যে এটা আসলে শুরু হয়নি। একেবারে ছোটদের জন্য কিছু মানে প্লে এরিয়া তাদেরকে একেবারে মানে এই 5, 6, 7 এই বছরের জন্য আছে, কিন্তু 8, 10 বছরের ছেলে মেয়েদের জন্য মানে সরকারি ভাবে এবং আন্তর্জাতিক সংস্থার সহায়তায় শিক্ষার ব্যবস্থাটা কিন্তু এখনো চালু হয়নি। সেখানে অবশ্যই কারিকুলাম ডেভেলপ করার একটা ব্যাপার আছে, কারণ সরকার একটা বাধ্যবাধকতা নিশ্চিত করতে চেয়েছে যে এখানে আমরা মানে আমাদের যে টেক্সট বুক বোর্ডের শিক্ষা ব্যবস্থা সেটা আমরা এখানে চালু করব না, এবং সেটা নিয়েও একটা দেন দরবার আন্তর্জাতিক সংস্থাদের সাথে হয়েছে। আন্তর্জাতিক সংস্থারাও বলছিল যে এখানে তো অনেক দিন থাকতে হয়, তাহলে তারা মিয়ানমারের ভাষা শিখে কি করবে, বা তারা তো আসলে বার্মিজ ভাষা বলে অভ্যস্ত না, তারা রোহিঙ্গা যে ভাষা বলে সেটা তো আসলে চট্টগ্রামের ভাষারই একটু অপভ্রংশ। কাজে তাদেরকে বার্মিজ ভাষা শেখানো, সেটা তো তারা তাদের নিজেদের অঞ্চলে ফিরে গেলে সেটা তাদের শেখানো হয়তো কাজে লাগবে না, হয়তো ওভারঅল মিয়ানমারে কাজে লাগতে পারে। এগুলোর কিন্তু চূড়ান্ত এখনো কিছু হয়নি, এই কারিকুলাম গুলো হয়তো এখনো ডেভেলপ হচ্ছে। কাজেই এই কিশোর বয়সের ছেলে মেয়েদের জন্য কিন্তু কোনো ব্যবস্থাগুলো নেই, এবং শুধু সন্ত্রাসী কর্মকাণ্ড না, এই বসে থাকতে থাকতে সেখানে জুয়া খেলা থেকে শুরু করে কোনো না কোনো যে জিনিসগুলো হয়তো আসলে ভালো না, এ ধরনের কার্যক্রমের সাথে তারা জড়িত হয়ে পড়ছে, বা এক ধরনের একটা লোভ তাদের মধ্যে তৈরি হয়ে যাচ্ছে। তো সেগুলোকেও আস্তে আস্তে মিনিমাইজ করার জন্য মানে কিছু তো আছে যেটা নাসির ভাই বললেন যে খাবার ব্যবস্থা, পানির ব্যবস্থা, এগুলোর জন্য সচেতনতা, কিন্তু মানে আমি কি করে নিজেদের মধ্যে ভালোভাবে থাকবো সেই ধরনের সচেতনতার কর্মসূচিগুলো কিন্তু এখন সেটা গত 1-1.5 বছরে করা যায়নি করোনার কারণে, কিন্তু সেগুলো এখন আস্তে আস্তে জোরদার শুরু করা প্রয়োজন। তারপর আমাদের দেশের আইন সম্পর্কে কোন কোন সংস্থা কিন্তু চেষ্টা করছিল বাংলাদেশের কোন কোন আইন তাদের জন্য প্রযোজ্য এবং সেগুলো তারা কিভাবে এখানে মেনে চলবে ক্যাম্পের ভেতরে বা ক্যাম্পের বাইরে। কারণ আমরা যে অনেক সময় বলি যে তারা আমাদের আইন ভঙ্গ করছে, আমাদের আইন সম্পর্কে তাদের খুব একটা সম্যক ধারণাও নাই। তো সেগুলো তাদেরকে সচেতন করার একটা ব্যাপার রয়েছে যে আসলে কোন কোন আইন তারা তাদের নিজেদের কাজেও লাগাতে পারে, অথবা যদি সে আইন ভঙ্গ করে সেটার জন্য তাদের শাস্তির বিধানও থাকতে পারে। তো সেই সচেতনতার কাজগুলো যথেষ্ট পরিমাণে হয়নি এখনো। ভাষাগত একটা সমস্যা আছেই, যে ওই এলাকার ভাষাতেই তাদেরকে শেখাতে হবে, লিখিত জিনিস তাদেরকে দিলে খুব একটা লাভ হবে না, মুখে হোক বা ছবি দেখিয়ে হোক তাদেরকে
কিছুটা শেখাতে হবে। এগুলো এখনো খুব একটা বেশি হয়নি কোনোটাই। জি, অনেক ধন্যবাদ। এয়ার কমান্ডার চৌধুরী, আপনার কাছে ফিরে আসি। সাম্প্রতিক সময় মিয়ানমারের ভেতরে বেশ কিছু সহিংসতার খবর আমরা পাচ্ছি। সেখানে মিয়ানমারের যে জান্তা সরকার এই মুহূর্তে ক্ষমতায়, তাদের জনা 50 সৈন্য নিহত হবার খবর বিভিন্ন গণমাধ্যম দিয়েছে। একই সাথে আসিয়ানের নেতা বেশ তীব্র ভাষাতেই নিন্দা করেছেন এই জান্তা সরকারের। এই পরিস্থিতির কি আমরা কোনোভাবে সুযোগ নিয়ে এই রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ব্যাপারটি আরেকটু এগিয়ে নিতে পারি? এটার সাথে রোহিঙ্গা প্রত্যাবর্ষণ আমার মনে হয় না খুব একটা ইয়ে হবে, কারণ বরঞ্চ মায়ানমারের যে সেনা সমর্থিত যে সরকার, সেটা তো আরো তারা যতই দিন যাচ্ছে আমার মনে হচ্ছে যেন তারা আরো কঠিন হয়ে আসছে, এবং বিভিন্ন জাতিগোষ্ঠী যে তাদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে লিপ্ত, রোহিঙ্গারা অতটুক নয়, কিন্তু আপনার চীন, কাচিন, এরা কারেন, এগুলো তো রীতিমতো যুদ্ধাবস্থা সেখানে আছে, এবং উভয় পক্ষেই হতাহতের ইয়ে হচ্ছে, এবং এখানে কোনো ধরনের শান্তি আলোচনা বা ইয়েতে তারা আগ্রহী নয়, এবং রোহিঙ্গাদের ক্ষেত্রেও আমার মনে হয় না তারা আগ্রহী হবে। এবং আমাদের এখান থেকে যদি কোনো সশস্ত্র সংগ্রাম গড়ে উঠে এবং তারা যদি সীমান্ত অতিক্রম করে যে সেখানে আক্রমণ চালায়, তাহলে তাদের অবস্থান আরো কঠিনই হবে আমার মনে হয়। তো যেটা ইউ আর রাইট, যে আসিয়ান থেকে বেশ এবার চাপ আসছে, তাদেরকে সেখানে জয়েন করতে দেওয়া হয় নাই, জাতিসংঘে তাদেরকে জয়েন করতে দেওয়া হয়নি, বক্তৃতা দিতে দেওয়া হয়নি জেনারেল অ্যাসেম্বলিতে। তো কিন্তু মায়ানমার সরকার তো অতীতেও এই ধরনের স্যাংশনের মধ্যেই চলেছে, দেশটাকে তারা পিছিয়ে রেখেছে। যে দেশ 1948 সালে যখন মায়ানমার, তখন তো বার্মা যখন ব্রিটিশরা ছেড়ে গেল, তখন বার্মা ছিল সমস্ত দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে সব থেকে উন্নত একটা দেশ, শিক্ষা দীক্ষায়, অর্থনীতিতে। এখন সমস্ত এই আসিয়ানের মধ্যে সব থেকে পিছনে পড়া দেশ তারা হয়ে গেছে, এবং অল বিকজ তারা সারা পৃথিবীর সাথে তাদের জান্নাত, তাদের বন্ধ, তাদের সম্পর্ক বন্ধ, তাদের স্যাংশন চলছে, এন্ড দি রুলিং এলিটস দে ডোন্ট কেয়ার। তারা জনগণকে আমার মনে হয় অজ্ঞ রেখেই তাদের শাসন তারা চালিয়ে যেতে চায়, এবং সেভাবেই তারা চলছে। তো আমার মনে হয় না খুব অতি শীঘ্র খুব একটা মানে আমাদের আইস ব্রেকিং কিছু একটা হবে, আমার মনে হয় না। তবে যেটা আসিফ মুনির প্রফেসর নাসিরউদ্দিন সাহেব বলেছেন, যে আমাদের এখন একটু দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে, যে কিভাবে এই ক্যাম্পগুলোতে এই 10-11-12 লক্ষ রোহিঙ্গার জীবন যতদিন তারা এখানে আছে, তারা যেন একটা পরিকল্পিত জীবনের মধ্যে আসে, এবং যখনই তারা ফিরে যায় তখন যেন সেখানে সেই সমাজে তারা অ্যাবজর্ব হতে পারে। কারণ সেই সমাজে যদি তারা একটা অনাকাঙ্ক্ষিত থেকে যায়, তাহলে দীর্ঘমেয়াদী সলিউশন সেটা হবে না। তো আরেকটা জিনিস যেটা আমি অবাক হলাম, মানে এটা আমি জানতাম না, যে ওই প্রফেসর নাসিরউদ্দিন বললেন যে মহিবুল্লাহ সামরিক বাহিনী সমর্থিত দলে ছিল। তাহলে কথা হচ্ছে, তাহলে সে বিতাড়িত হলো কেন? সেই জাস্ট রোহিঙ্গা হিসেবেই হলো? আমি জানি না, উনি যদি এটার আনসার দেন, যে তার অর্থ হচ্ছে যে সামরিক জান্তার সমর্থক হওয়া সত্ত্বেও জাস্ট রোহিঙ্গা হওয়ার জন্যই অনেকে হয়তো বিতাড়িত হয়েছে, মানে ইট ইজ পসিবল। তো আমার মনে হয় যে আই ডোন্ট নো, মানে আমি কোনো সলিউশন ইমিডিয়েট দেখছি না। সরকারও এখন যেটা হয় যে ফেটিগ, যে যখন আসলে আমরা সবাই খুব এক্সাইটেড ছিলাম এগুলোর ব্যাপারে, এখনই চলে যাবে, অক্টোবরে চলে যাবে, ডিসেম্বরে চলে যাবে, এখন যেন এটাকে আমরা একটা কি বলবো ফেটিগ হয়ে গেছে। আচ্ছা আছে, তারা থাকবে, তারা খুব একটা উদ্যোগ কোনো দিকেই দেখছি না, কিন্তু সমস্যা বাড়তেই থাকবে। জি, যেটা একটু আগেই জিজ্ঞেস করছিলেন কমান্ডার চৌধুরী, একটু কি আমাদের বিস্তারিত জানাবেন অধ্যাপক নাসিরউদ্দিন, যে তাহলে সামরিক বাহিনী সমর্থিত একজন নেতা হওয়ার পরেও কেন মহিবুল্লাহকে চলে আসতে হলো? আচ্ছা, আমি সংক্ষেপে মানে দু একটা বিষয় একটু ক্লিয়ার করি। এখানে আসিফ মুনির যে কথাটা বলছিলেন, আমি এটাকে একটু ডিফার করি। সেটা হচ্ছে, রোহিঙ্গারা যে ভাষায় কথা বলে সেটা চিটাগনিয়ান ল্যাঙ্গুয়েজের একটা অপভ্রংশ। এইটা আসলে আমাদের স্টাডিতে দেখেছি, এটা সত্য না। তার কারণ হচ্ছে, রোহিঙ্গারা যে ভাষায় কথা বলে এটা হচ্ছে রোহিঙ্গা ভাষা।
মানে রোহিঙ্গা ল্যাঙ্গুয়েজ বলে, এবং এটা 1799 সালে ফ্রান্সিস বুখানন চমৎকারভাবে লিখেছেন যে সেই সময়টায় যে এই একটা পার্টিকুলার গ্রুপ অফ পিপল তারা ক্লেম করছে তারা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজে তারা কথা বলতো, তারা রোহিঙ্গা ভাষায় কথা বলে, এবং এর মধ্যে চিটাগনিয়ান ল্যাঙ্গুয়েজের একটা দারুণ প্রভাব আছে, এবং এই ল্যাঙ্গুয়েজে কিন্তু সেখানে বার্মিজ আছে, অ্যারাবিক আছে, উর্দু আছে, মানে পর্তুগিজদের ভাষা, নানান ভাষার সম্মেলনে এটা এখানে হয়েছে। আর একটা বিষয় আমি একটু ক্লিয়ার করছি, সেটা হচ্ছে মিয়ানমারের সামরিক বাহিনী ক্ষমতায় আসছে আপনার ফেব্রুয়ারির 1 তারিখ, এবং জানুয়ারির 19 তারিখ বাংলাদেশের সাথে মিয়ানমারের ডেলিগেটস একটা মিটিং হয়েছিল, সেখানে প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করার জন্য কিন্তু একটা সিদ্ধান্ত হয়েছিল। আমি এখানে আরও কয়েকটা ইনফরমেশন দিয়ে রাখি কারণ এটা খুব জরুরি। সেটা হচ্ছে 2017 সালের আগস্টের 25 তারিখের পর থেকে যখন রোহিঙ্গারা আসতে শুরু করে, বাংলাদেশ প্রাথমিকভাবে তাদেরকে একটা শেল্টার দেয়, কিন্তু বাংলাদেশ ডে 1 থেকে তাদেরকে রিপার্টিট করার জন্য কিন্তু মিয়ানমারের সাথে নেগোশিয়েট করেছে। তারই ধারাবাহিকতায় নভেম্বরে কিন্তু একটা রিপার্টিশন এগ্রিমেন্ট হয়েছে 2017 সালের নভেম্বরে। 2017 সালের ডিসেম্বরে বাংলাদেশ মিয়ানমার একটা জয়েন্ট টাস্ক ফোর্স হয়েছে। 2018 সালের জানুয়ারিতে একটা ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট এগ্রিমেন্ট হয়েছে। সুতরাং এই যে তখন সুচি সরকারের সাথে হয়েছে, কিন্তু এই সমস্ত এগ্রিমেন্টের মধ্যে যে মানে মিয়ানমারের মিলিটারির যে একটা কনসেন্ট ছিল এটা তো ক্লিয়ার, কারণ মিয়ানমারের মিলিটারি কনসেন্ট ছাড়া সুচি সরকার এগ্রিমেন্ট বা এই ধরনের কাজ করতে পারতো না। সুতরাং এগ্রিমেন্ট হয়েছে মিয়ানমার রাষ্ট্রের সাথে। বাংলাদেশের এখন দায়িত্ব হচ্ছে সেই এগ্রিমেন্টগুলোকে মানে রিঅ্যাক্টিভেট করা, এবং সেই যে রিপার্টিশন যে প্রক্রিয়াটা শুরু হয়েছিল, রিপার্টিশন তো আমরা 2 দফা নিয়েছি, উদ্যোগ নিয়েছি, কিন্তু ফেল হয়েছে। যে কোনো কারণেই হোক সে অ্যানালাইসিস পরে হবে, কিন্তু আপাতত শুরু করতে হবে। আমি সাথে এটাও বলি যে 1978 সালে যখন প্রথম দফা রোহিঙ্গারা আসে এবং 1991-92 সাল দ্বিতীয় দফা বড় ইনফ্লাক্স হয়, তখন কিন্তু ওই মিয়ানমারের সামরিক বাহিনী ক্ষমতা ছিল, তাদের সাথে কিন্তু একটা নেগোসিয়েশনের মাধ্যমে 2,36,000 রোহিঙ্গারা কিন্তু ফেরত পাঠানো হয়েছিল। সুতরাং মিয়ানমার সামরিক বাহিনী আসছে বলে মানে আমরা যে রিপাট্রিয়েশনের যে প্রত্যাশা বা প্রক্রিয়াগুলোকে একেবারে হতাশ হয়ে যাবে, আমার কাছে মনে হয় যে এই জায়গাগুলো আমাদের অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে আমরা কিভাবে এটাকে মানে রিভাইভ করতে পারি এবং রিঅ্যাক্টিভেট করতে পারি সেদিকে নজর দিতে হবে দ্রুততম সময়ের মধ্যে। তারপরে যে আমি যে মহিবুল্লাহর যে কথাটা বলছি, সেটা মাস্টার মহিবুল্লাহ বলে সাধারণ রোহিঙ্গাদের কাছে খুবই জনপ্রিয় ছিল তখন থেকেই। মহিবুল্লাহর ব্যাকগ্রাউন্ড স্টাডি করতে দেখলাম যে সে মিয়ানমারের সামরিক বাহিনীর সাথে এক ধরনের মানে একটা লিয়াজো মেনটেন করতেন, এবং আবার রোহিঙ্গাদের পক্ষ থেকে আবার রোহিঙ্গাদের প্রতিনিধিত্ব করতেন। এরকম একটা জায়গায় আবার এখানে আরসা যেভাবে 2016 সালে প্রথম অ্যাটাকটা করে, আরসা প্রথম মানে ফ্রন্ট লাইনে আসে এবং ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের রিপোর্ট অনুযায়ী মানে আরসা একটা সন্ত্রাসী সংগঠন হিসেবে দাঁড়ায়। আমি এই কথাটা বলেছি যে রোহিঙ্গারা 1962 সালের পর থেকে যে পরিমাণ নির্যাতনের শিকার হয়েছে, এরপর থেকে যে রোহিঙ্গাদের মধ্য থেকে কোনো একটা রেজিস্ট্যান্স বা রেজিলিয়েন্স কিন্তু ডেভেলপ করে না, কোনো সাংগঠনিক কাঠামো সেখানে তৈরি করা যায়নি। কিন্তু একটা যেমন সেখানে আরএসও মানে ডেভেলপ করেছে, সেটাও তাদের কর্মপদ্ধতির কারণে একটা সন্ত্রাসী সংগঠন হিসাবে সবার কাছে প্রজেক্টেড হয়েছিল। পরে আরসাও হয়েছিল। মহিবুল্লাহর কাজটা ছিল আরসা রোহিঙ্গাদের মানে মেজরিটি সমর্থিত না, এই জিনিসটা আসে একটা জায়গায়। সেখানে আমার সাথে মহিবুল্লাহর এ বিষয়ে কথা হয়েছে, আমি রিসার্চের কারণে তার ইন্টারভিউ নিচ্ছি কয়েকবার, এবং তার কাছে এই প্রশ্ন চমৎকার একটা উত্তর ছিল। সুতরাং আমি যে কথাটা বলছি সেটা হচ্ছে আবার মিয়ানমার 2017 সালে যে জেনোসাইড অ্যাটাকটা করেছে, সেখানে কিন্তু নির্বিচারে করেছে। সেখানে কিন্তু কে মানে তাদের পক্ষে বিপক্ষে, আপনি জানেন যে ইউএন ফ্যাক্ট ফাইন্ডিং কমিশনের রিপোর্ট অনুযায়ী, যেটা 2018 সালে অগাস্টে প্রকাশিত হয়, প্রায় 10,000 রোহিঙ্গাকে 2 মাসের মধ্যে হত্যা করা হয়েছে, এবং 1,900 নারী পুরুষকে মানে রেপ করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, এবং তার মধ্যে মেজরিটি হচ্ছে গ্যাং রেপ। এটা হচ্ছে ইউএন ফ্যাক্ট ফাইন্ডিং কমিশনের রিপোর্ট। অ্যাপার্ট ফ্রম দ্যাট, অলমোস্ট 400 ভিলেজেস, 400 গ্রামকে কমপ্লিটলি পুড়ে ছাই করে দেওয়া হয়েছে। সুতরাং এই যে এটাকে আমরা স্টেট ক্রাইম বলে আর কি, এটা রাষ্ট্র হেভিলি তার পলিসির অংশ হিসাবে রোহিঙ্গাদের, এটাকে অনেকে আমাদের এখানে এথনিক কনফ্লিক্ট বলে, অনেকে জাতিগত সংঘাত। এটা এমন নয় যে রাখাইনের সাথে বা বার্মিজদের সাথে রোহিঙ্গাদের একটা সংঘাত হয়েছে, বিষয়টা তা নয়। দুইটা মানে এথনিক গ্রুপের মধ্যে সংঘাত। এটা রাষ্ট্র একেবারে ইন্টেনশনালি ডিজাইন করে মানে এই জেনোসাইডাল অ্যাটাকটা করেছে। এটাকে অনেকে এথনিক ক্লিনজিং বলছে,
এবং এথনিক ক্লিনজিং বলার পর আমরা খুবই আনন্দের সাথে এটা নিয়েছি, যেটা মিডিয়াকে আমি ক্রিটিক করেছি, যে এথনিক ক্লিনজিং বলা মানে হচ্ছে তাদেরকে আসলে এক ধরনের রিলিফ দেওয়া। কারণ এটা জেনোসাইড হওয়ার জন্য 1948-এ জেনোসাইড কনভেনশন, সেখানে যে মানে আপনার কন্ডিশনসগুলো আছে 6টা কন্ডিশনস, এবং পরে যে এটার উপর ভিত্তি করে লেট 90s যে রোম ইনস্টিটিউটে যে যার ভিত্তিতে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আমরা রান করছি, এবং এখানে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোড, এগুলো এখানে কিন্তু ক্লিয়ার লেখা আছে, এবং এই 6টা ক্রাইটেরিয়ার প্রতিটাই কিন্তু এই 2017 সালের আগস্টের পরে হয়েছে। ফলে ক্লিয়ার জেনোসাইড, এই জেনোসাইডের যে বিচার ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে হচ্ছে, সেখানে বাংলাদেশ একটা পার্টি। তা আমি যে কথাটা ফাইনালি বলবো সেটা হচ্ছে, রোহিঙ্গাদেরকে মিয়ানমারে চলে যেতে হবে, রিপাট্রিয়েশন করতে হবে। বাংলাদেশ রাষ্ট্রের এবং সরকারের এই যে পলিসি, আমরা সেটাকে সমর্থন করি, কারণ এটাই পলিসি। এর বাইরে ইন্টারন্যাশনাল মানে ইন্টারন্যাশনালি গ্লোবালি রিফিউজি প্রবলেম সেটেলমেন্টের 3টে স্ট্যান্ডার্ড মডেল আছে। একটা হচ্ছে সোশ্যাল ইন্টিগ্রেশন, একটা থার্ড কান্ট্রি রিপাট্রিয়েশন রিসেটেলমেন্ট, এবং হচ্ছে কান্ট্রি অফ রিপাট্রিয়েশন। এর মধ্যে বাংলাদেশ কিন্তু বাকি সবগুলো মডেল ট্রাই করেছে। 1978-এ যারা আসছে এবং 1991-2-তে যারা, তারা অনেকেই সোশ্যাল ইন্টিগ্রেটেড হয়ে গেছে, বিয়ে শাদী করে নানান ধরনের পাসপোর্ট নিয়ে বাইরে চলে গেছে। আবার থার্ড কান্ট্রি রিসেটেলমেন্টেরও প্রক্রিয়া কিন্তু বাংলাদেশ শুরু করেছিল, যেটা 2010 থেকে শুরু করে মোটামুটি একটা লং টার্ম চলেছিল, এবং 1997 জনকে পৃথিবীর বিভিন্ন দেশে পাঠানো হয়েছিল। এই প্রজেক্ট বন্ধ হয়ে গেছে, কারণ অনেকেই আমরা যারা আজকে ইন্টারন্যাশনাল কমিউনিটির কথা বলি, যারা রোহিঙ্গাদের জন্য দরদে উতলে উঠতেছে, তারা কিন্তু কেউ রোহিঙ্গাদের নেওয়ার জন্য রাজি হয় না। হ্যাঁ, এই জায়গাগুলো কিন্তু আমাদের এই ব্যাকগ্রাউন্ডগুলোর ভিত্তিতে কিন্তু আমাদের পলিসি ফ্রেম করতে হবে। সুতরাং বাংলা চাচ্ছে যাতে রিপাট্রিয়েট করতে, এবং এইটাই এই মুহূর্তে একমাত্র সলিউশন। এবং এইটা করার জন্য আমাদের যে অভিজ্ঞতাগুলো আছে অতীতে, তার ভিত্তিতে মানে কাজ করতে হবে। পাশাপাশি ইন্টারন্যাশনাল কমিউনিটিগুলোকে মোবিলাইজ করে বাংলাদেশের এই প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত করতে হবে। জি, জনাব আসিফ মনির, আপনার কাছে ফিরে আসি। যতদিন না তাদেরকে ফেরত পাঠানো যাচ্ছে, এই যে তাদেরকে ভরণ পোষণের জন্য বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হয়, সেটা এই করোনা মহামারীর সময় অনেকটাই কমে এসেছে বলে আমরা খানিকক্ষণ আগেই কথা বলছিলাম। সেদিকে আসলে বাংলাদেশের কি করণীয় রয়েছে, এবং ভবিষ্যতে আসলে এই যে বিভিন্ন ধরনের তহবিল আসা, সেটা অব্যাহত রাখার জন্য আর কি কি করা যায়? তহবিলের ব্যাপারে তো আসলে এখানে আন্তর্জাতিক মহল, বিশেষ করে মানে কক্সবাজারে যারা কাজ করছে, ইউএনএইচসিআর, IOM সহ অন্যান্য যে বড় UN সংস্থাগুলো আছে, তাদের একটা প্রক্রিয়া আছে, এবং সেটা সরকারের সাথে সমন্বয়েই করা হয় প্রতি বছর। এবং যেটা গত বছর চেষ্টা করা হয়েছিল যে 3 বছরের একটা প্ল্যান করা যায় কিনা, সেটা আবার আমাদের সরকারি জায়গা থেকে একটু শঙ্কার বিষয় ছিল যে আমরা কি আসলে মানে দীর্ঘমেয়াদী চিন্তা করে করছি কিনা, বা এই দীর্ঘায়িত হচ্ছে কিনা। কিন্তু বাস্তবতা হচ্ছে যে, যেটা আপনি বললেন, যে প্রতি বছরই কিছু ঘাটতি থেকে যাচ্ছে। প্রতি বছর যে জয়েন্ট রিসোর্স প্ল্যানিংটা হয়, রেসপন্স প্ল্যানটা হয়, জেআরপির যে বাজেট তৈরি করা হয়, প্রতি বছরই সেটা কিছুটা কমতির দিকে থাকে। এবং এটার কিন্তু আন্তর্জাতিকভাবেই কল থাকে, এবং জাতিসংঘে সেটার বৈঠক হয়, সেখানে কে কতটা প্লেজ করলো। সো সেখানে যেটা আমি বলবো, যে এখানে আসলে শুধু সরকার একার দায়িত্ব না, এবং সরকার সেটা একা দায়িত্ব পালন করছেও না। জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা এবং বিশ্বের যে বড় বড় দেশগুলো আছে, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপিয়ান ইউনিয়ন, সবাই সেটাকে নিয়ে চিন্তা করে। বা যেটা একটু আগে আমরা আলাপ করছিলাম, যে এই যে ফ্যাটিগের কথা যেটা স্যার বললেন, সেটাও কিন্তু একটা বিষয়, যে আন্তর্জাতিক মহল সহায়তা করছে, কিন্তু কতদিন ধরে করতে পারবে বা করবে। তো সেটা আমরা দেখেছি যে আমাদের নিজস্ব যে রেভিনিউ বাজেট, সেখানেও, এবং আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় হলেও কিছু কিছু বিশেষ অর্থায়নের একটা ব্যবস্থা বাংলাদেশ সরকার রেখেছে, যেখানে বাংলাদেশ সরকার কন্ট্রিবিউট করছে, আমাদের কর্মকর্তারা তো সেখানে কাজ করছি। তো সেই ক্ষেত্রে যেটা দরকার, যে একটু অ্যাডভান্স প্ল্যানিংটা দরকার, এবং দ্রুত সমাধানের দিকে যাতে যাওয়া যায়, সেই চেষ্টাটা চালিয়ে যেতে। আজকের মতো সময় আসলে একেবারেই ফুরিয়ে গেছে। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ধন্যবাদ আপনাদেরকেও। বিদায় নিচ্ছি।